স্প্যানিশ সুপার কাপের ফাইনাল ম্যাচ মুখোমুখি হতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ বনাম বার্সেলোনা। এল ক্লাসিকো নিয়ে প্রথম পর্বের যে ভিডিওটা করেছিলাম সেখানে কথা বলেছি কোচ, গোলকিপার, ডিফেন্ডারদের নিয়ে। এই পর্বে কথা বলবো মিডফিল্ড এবং সেন্টার ফরওয়ার্ড নিয়ে। বরাবরের মতন বলে রাখছি, কিছু কথা আপনার পক্ষে যাবে, কিছু কথা আপনার বিপক্ষে যাবে। দয়া করে আবেগী না হয়ে বাস্তবতা বোঝার চেষ্টা করবেন। দুই দলের মিডফিল্ডের দিকে যদি আমরা দৃষ্টি দেই তাহলে দেখতে পাবো বার্সেলোনার মিডফিল্ডে থাকবেন ফ্রাঙ্কি ডিয়াং, পেদ্রি এবং ফার্মিন লোপেজ। রিয়াল মাদ্রিদের মিডফিল্ডে থাকবেন আর্লিয়ান শুয়েমেনি, কামাভিঙ্গা এবং জুড বেলিংহাম। সত্যি কথা বলতে কি, আপনি যেই দলের সমর্থক হন না কেন, যদি রিয়ালের হন তাহলে আপনি রিয়ালের মিডফিল্ডকে আগায় রাখবেন, যদি বার্সার হন তাহলে বার্সার মিডফিল্ডকে আগায় রাখবেন, কোনো সন্দেহ নেই। কিন্তু আপনি যেই দলেরই সমর্থক হন না কেন, আপনাকে এটা মেনে নিতে হবে যে বার্সার মিডফিল্ড বর্তমান বিশ্বে ওয়ান অফ দ্য বেস্ট মিডফিল্ড। কেন এই কথাটা বললাম? যে বার্সেলোনার মিডফিল্ড যেদিন থাকে না সেদিন বার্সেলোনা অনেকটাই ধরা খেয়ে যায়। সেই জায়গায় আপনি দেখবেন ফ্রাঙ্কি ডিয়াং এবং পেদ্রির যে সমন্বয়টা ইদানিংকালে আমরা দেখছি, গত সিজনে যেমনটা ছিল, প্রত্যেকটা জায়গায় এই দুইজন মানুষ বার্সাকে এমনভাবে আগলে রাখে যেটা আসলে কল্পনা করা যায় না। আপনি অ্যাটাকিং লাইনে যখন দেখবেন তখন বার্সেলোনা যখনই বল হারাবে সেই জায়গায় পেদ্রি এসে হাজির হয়ে যাবে। যেখানে বার্সা নিয়ন্ত্রণ দরকার সেখানে পেদ্রি এসে হাজির হয়ে যাবে। ডিফেন্সে যখন প্রয়োজন হবে যে ডিফেন্ডাররা স্ট্রাগল করতেছে, ঠিক ওই সময় দেখবেন ফ্রাঙ্কি ডিয়াং নিচে নেমে তাদেরকে সহায়তা করছে। তো এইটা হচ্ছে একটা সমন্বয়ের খেলা। মিডফিল্ডে যদি সমন্বয়টা না থাকে তাহলে আপনি কোনোদিনও পারবেন না। একই সাথে ফার্মিন লোপেজ যখন অ্যাটাকিংয়ে চলে যায় তখন একটা জিনিস দেখবেন যে সে কখনো কখনো ফরওয়ার্ড লাইনের রাইট ফরওয়ার্ড হিসেবে চলে যায়, কখনো কখনো ফলস নাইন হিসেবে চলে যায়, আর কখনো কখনো অ্যাটাকিং মিডফিল্ডার হওয়া সত্ত্বেও এমন কিছু মুভ আপনাকে দিবে যেটা আসলে আপনি অনেক সময় অবাক হয়ে থাকবেন। চলতি সিজনে ফার্মিন লোপেজের পারফর্ম কিন্তু অসাধারণ, অনবদ্য, আপনি যেটাই বলেন না কেন কম হবে। ফার্মিন লোপেজের ব্যাকআপ হিসেবে আপনি যাকে দেখবেন ডানি ওলমো, আপনি কি তাকে ফিরিয়ে রাখতে পারবেন বা পিছিয়ে রাখতে পারবেন সেই সুযোগটা কিন্তু নাই। কিন্তু সব কিছুর মূলে সেই ঘুরে ফিরে পেদ্রির নামটা নিতে হয়, যে বার্সার মিডফিল্ডটাকে একেবারে একা হাতে নিয়ন্ত্রণ করে। শুধুমাত্র নিয়ন্ত্রণ করেই যে ক্ষান্ত হয় তা না, পুরো দলটাকে মনে হয় যে নিজে একজন ম্যাজিশিয়ান, সে একেবারে সেইভাবে ফুটিয়ে তোলে যেন তার সামনে একটা বাগান, সে ইচ্ছা মতন সেই বাগানকে নার্সারি করছে, নিজের মতন করে সেই বাগানকে সজ্জিত করছে। বার্সেলোনার ফুটবলের সৌন্দর্য যদি আপনি দেখতে চান তাহলে পেদ্রির খেলা দেখতে হবে, কোনো সন্দেহ নাই। কিন্তু কম্পেয়ার যদি আপনি করেন পেদ্রির সাথে অ্যাজ আ কন্ট্রোলার, আপনি রিয়াল মাদ্রিদে এই মুহূর্তে এরকম কেউ পাবেন না। এই যে মিডফিল্ডে আপনি দেখতে পাচ্ছেন রিয়াল মাদ্রিদের আর্লিয়ান শুয়েমেনি, কামাভিঙ্গা এবং জুড বেলিংহাম, তিনজনের কারোর সাথে আপনি তুলনা করতে পারবেন না, পেদ্রি অনেক উপরে। দয়া করে এমন কিছু বুঝবেন না যে আমি পেদ্রি এবং বেলিংহামকে এক জায়গা করে একজনকে অনেক উপরে তুলছি আর একজনকে একেবারে নিচে নামিয়ে দিচ্ছি, একদমই তা নয়। আমি আপনাকে একটা প্রশ্ন করি, একজন গোলকিপারের সাথে আপনি যদি একজন সেন্টার ফরওয়ার্ডের তুলনা করেন তাহলে কি চলে? চলে না। একই জায়গার দুইজনের সাথে যদি আপনি কম্পেয়ার করেন তখন আপনি কম্পেয়ারটা বুঝতে পারবেন। পেদ্রির প্রোফাইলটা হচ্ছে অ্যাজ আ কন্ট্রোলার, একটা মধ্যমাঠের ইঞ্জিন যাকে বলা হয়, কিন্তু ওই কাজটা যদি আপনি জুড বেলিংহামকে দেন সেটা হবে না। কিন্তু জুড বেলিংহামকে যখন আপনি অ্যাটাকিং লাইন আপের জন্য সেট করবেন তখন সে আপনাকে ওয়ান অফ দ্য বেস্ট পারফর্ম করে দেখাবে এবং সে অন্য লেভেলের ফুটবল খেলা আপনাকে উপহার দেবে। তো যে কারণে আমি কখনোই পেদ্রিকে আর জুড বেলিংহামকে এক জায়গায় রাখি না। বার্সেলোনার মিডফিল্ডের এই যে সমন্বয়টার সাথে রিয়াল মাদ্রিদ পেরে ওঠার কথা না। কেন এই কথাটা বললাম বলেন তো? একটা স্মৃতি আপনাকে মনে করায় দেই, সেটা হলো রিয়াল মাদ্রিদ গোটা বিশ্বে যেই ফুটবলটা দেখিয়েছে সেই ফুটবলটা যারা দেখেছেন তারা স্বীকার করবেন যে রিয়াল মাদ্রিদ মিডফিল্ড দিয়ে গোটা বিশ্বে রাজত্ব করেছিল। যেই মিডফিল্ডের প্রাণ ছিল কে? টনি ক্রুস, লুকা মদ্রিচ, ক্যাসিমিরো। আপনি কি সেইটা এখন বর্তমানে পাচ্ছেন? পাচ্ছেন না। এই মানুষগুলো সরে যাওয়ার পরে যারা এসেছেন তারা তো তাদের অস্তিত্বটা টিকিয়ে রাখার কথা ছিল, কিন্তু সত্যিকার অর্থে যেটা না বললেই না সেটা হলো কামাভিঙ্গা, তারপরে হচ্ছে আর্লিয়ান শুয়েমেনি, জুড বেলিংহাম, এই তিনজনের কাছ থেকে যেই ধরনের পারফরমেন্স রিয়াল মাদ্রিদ আশা করে সেটা পাওয়া যাচ্ছে না। একটা জায়গায় ঘাটতি সব থেকে বেশি, সেটা হলো ম্যাচ কন্ট্রোল। একজন কন্ট্রোলারের অভাবে রিয়াল মাদ্রিদের খেলাধুলা একেবারেই ছন্ন ছাড়া হয়ে যাচ্ছে, খাপ ছাড়া হয়ে যাচ্ছে। আপনি অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে খেলাটা দেখেন না, যখন শুরুটা হয় রিয়াল মাদ্রিদ খুব তেড়ে ফুড়ে খেলা শুরু করে এবং ওই যে তেড়ে ফুড়ে খেলাটা আস্তে 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 ধাঁচটা কমতে থাকে। আপনি শেষ দিকে এসে ওই রিয়াল মাদ্রিদকে খুঁজে পান না যেই রিয়াল মাদ্রিদ পিছিয়ে থাকা সত্ত্বেও যদি শেষ 5 মিনিটে তাদের দরকার হয় 1 গোলের বা 2 গোলের, তারা সেই 2 গোল দিয়ে জিতে নিয়ে চলে আসবে, 2 গোল দিয়ে ফেলবে। সেই আত্মবিশ্বাসটা দিনে দিনে হারিয়ে যাচ্ছে। এটা একটা ট্যাকটিক্যাল আলাপ, কিন্তু মিডফিল্ডের জায়গায় আপনি যখন চিন্তা করবেন তখন আপনাকে একটা জিনিস সবার আগে চিন্তা করতে হবে যে
মিডফিল্ড হচ্ছে একটা দলের মেরুদণ্ড। তো মেরুদণ্ড মানে শীত দ্বারা কাদের শক্ত বেশি, এই আলাপে যদি আপনি আমাকে যেতে বলেন তাহলে সবার আগে বলবো বার্সেলোনা মিডফিল্ডের মানে শীত দ্বারা শক্তের জায়গা থেকে অনেক উপরে, রিয়াল মাদ্রিদ অনেকটাই নিচে থাকবে, এতে কোনো সন্দেহ নাই। আমি কোনো প্লেয়ারকে ছোট করছি না, সমন্বয়টাকে ছোট করছি। রিয়াল মাদ্রিদ মিডফিল্ডে স্ট্রাগল করতেছে, এই স্ট্রাগল থেকে তাদেরকে বেরিয়ে আসতে হবে। এখন মানে রিয়াল মাদ্রিদের রিসেন্ট টাইমে যেই ধরনের পারফরমেন্স মিডফিল্ডে আমরা দেখেছি, সেই জায়গা থেকে যদি আজকের ম্যাচে বেটার পারফর্ম করতে পারে তাহলে আপনি বেটার ফুটবল দেখবেন। কিন্তু ঘুরে ফিরে মিডফিল্ডে আপনাকে এমন কিছু দেখাতে হবে, মিডফিল্ডে কন্ট্রোলটা এমনভাবে করতে হবে যেটা আপনি পুরো খেলার মোড় পরিবর্তন করে দিতে পারেন। সর্বশেষ এল ক্লাসিকোতে জুড বেলিংহাম একটা গোল করেছিল এবং ওই গোলটাই জিতেছিল। রিয়াল মাদ্রিদকে জিততে হলে কি করতে হবে এটা জাভি আলোনসো ভালো জানেন, কিন্তু নিয়ন্ত্রণের জায়গাটায় যদি আজকে রিয়াল মাদ্রিদ মিডফিল্ডে কোনোভাবে কোলাপস করে, মিডফিল্ড যদি সমন্বয়হীনতা দেখা দেয়, তাহলে আজকের ম্যাচটা জিততে রিয়াল মাদ্রিদের খবর হয়ে যাবে। কিংবা যদি রিয়াল মাদ্রিদ বার্সার বিপক্ষে আজকেও হিউমিলিয়েট হয় তাহলে খুব বেশি একটা অবাক হব না, তার কারণ ডিফেন্স নড়বড়ে, মিডফিল্ডে একেবারে সমন্বয় নেই বললেই চলে। তো আপনি যদি আমাকে এখন প্রশ্ন করেন যে রিয়াল মাদ্রিদ নাকি বার্সেলোনা, কাদের মিডফিল্ডকে আপনি এগিয়ে রাখবেন, আমি ব্যক্তিগতভাবে বার্সার মিডফিল্ডকে এগিয়ে রাখবো, কারণ তাদের সমন্বয়, তাদের গোল স্কোরিং এবং ম্যাচ কন্ট্রোল সব জায়গায় তারা নিজেদেরকে সেরা অবস্থানে রেখেছে এবং তাদের সমন্বয়টা চোখে পড়ার মতো। একই সাথে রিয়াল মাদ্রিদের মিডফিল্ডের কথা যদি বলেন যে বল রিকভারি, বল সাপ্লাই সব কিছুই তাদের ঠিক আছে, কিন্তু নিয়ন্ত্রণের জায়গাটায় তারা যথেষ্ট স্ট্রাগল করতেছে, এই জায়গা থেকে সরে আসতে হবে। ফরওয়ার্ড লাইনের দিকে দৃষ্টি দিলে বার্সেলোনার হয়ে মাঠে নামবেন লামিন ইয়ামাল, রাফিনহা এবং সেই সাথে ফেরান তরেস অথবা লেভানডস্কি। রিয়াল মাদ্রিদের হয়ে মাঠে নামবেন কিলিয়ান এমবাপে, ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো অথবা কিলিয়ান এমবাপের জায়গায় হয়তোবা শুরু করতে পারেন গার্সিয়া। এখন এই দুই দলের ফরওয়ার্ড লাইনে আপনি কাকে এগিয়ে রাখবেন? আপনি যাকে এগিয়ে রাখতে যাবেন, আপনি বার্সাকে এগিয়ে রাখতে গেলে আপনার কিলিয়ান এমবাপের দিকে চোখ যাবে, আবার রিয়াল মাদ্রিদকে যখন আপনি এগিয়ে রাখতে যাবেন তখন আপনার লামিন ইয়ামাল এবং রাফিনহা জুটির কথা মনে পড়ে যাবে। আপনি কাউকে এগিয়ে রাখবেন, কাউকে পিছিয়ে রাখবেন, সেই সুযোগটা নাই। কম্পেয়ারের প্রশ্ন যখন আসবে তখন এই কথাটা সবার আগে মনে রাখতে হবে যে এই ম্যাচে কম্পেয়ারের চেয়ে যারা নার্ভ ধরে রাখবে তারাই কিন্তু শেষ পর্যন্ত জিততে পারবে। নার্ভ ধরে না রাখতে পারলে রিয়াল মাদ্রিদ যে হেরে যেতে পারে অথবা বার্সেলোনা হেরে যেতে পারে, এতে কোনো সন্দেহ নাই। কিলিয়ান এমবাপের ইনজুরি 100% ফিট না থাকা সত্ত্বেও তাকে নিয়ে রিয়াল মাদ্রিদ এক প্রকার রিস্ক নিতে যাচ্ছে, কিন্তু অন্যদিকে আপনি দেখেন লামিন ইয়ামাল এবং রাফিনহার জুটিটা এতটা দুর্দান্ত, সেই জায়গায় আপনি কি রিয়াল মাদ্রিদকে খুব বেশি আগায় রাখতে পারবেন? সেই সুযোগটা কিন্তু নাই। কেন নাই? রদ্রিগো রিসেন্ট টাইমে পারফর্ম করতেছে, কিন্তু ভিনিসিয়াস জুনিয়র দীর্ঘ 18-19 ম্যাচ ধরে স্কোর করতে পারছে না। তো সেই জায়গায় আপনি নামের চেয়ে কর্মদক্ষতাকে যদি এগিয়ে রাখেন তাহলে দেখবেন বার্সেলোনার ফ্রন্ট লাইন এগিয়ে আছে রিয়াল মাদ্রিদের চেয়ে। কিন্তু যদি আবার দেখেন যে একমাত্র কিলিয়ান এমবাপে 100% ফিট, সে যদি এই স্কোয়াডের সাথে যোগ দেয় তাহলে বিষয়টা অনেক ডিফারেন্স তৈরি করবে, এরকম কিছু না, ওরকম কিছু না। কিন্তু এটা বলতে হবে যে না, কিলিয়ান এমবাপে যখন মাঠে আসবে তখন আসলে মানে ওজনটা কোনোটা খুব বেশি কোনোটা খুব কম এমন হওয়ার সুযোগটা নাই। কিলিয়ান এমবাপের সাথে কারোর তুলনা আপনি করতে পারবেন না। কিলিয়ান এমবাপের সাথে আপনি ফেরান তরেসের তুলনা করবেন, সেটা হয় না। আপনাকে যদি আমি বেছে নিতে বলি যে আপনি ফেরান তরেস আর কিলিয়ান এমবাপে কাকে বেছে নেবেন, নিশ্চয়ই আপনি কিলিয়ান এমবাপে বেছে নেবেন। লামিন ইয়ামালের সাথে আপনি যদি রদ্রিগোর তুলনাটা করেন, লামিন ইয়ামালকে মানে যে কেউ আগায় রাখবে রদ্রিগোর চেয়ে। অ্যাজ আ ব্রাজিলিয়ান আপনি রদ্রিগোকে এগিয়ে রাখতে পারেন, কোনো অসুবিধা নাই, কিন্তু ম্যাচ ইম্প্যাক্টের দিক থেকে বার্সেলোনার হয়ে লামিন ইয়ামাল যেইভাবে পারফর্ম করছে তাতে করে লামিন ইয়ামাল এগিয়ে থাকবে, কোনো সন্দেহ নাই। রাফিনহার কথা আপনি যদি বলেন যে রাফিনহা নাকি ভিনিসিয়াস জুনিয়র, এখন অ্যাজ আ ব্রাজিলিয়ান আপনি তো দোটানায় পড়ে যাবেন। পারফরমেন্সের দিক থেকে আপনি ভিনিসিয়াসকে নয় রাফিনহাকে এগিয়ে রাখবেন, কারণ রাফিনহার ইম্প্যাক্ট বার্সেলোনা হাড়ে হাড়ে টের পাচ্ছে। আপনি যদি আমাকে ওভারঅল কথা বলতে বলেন তাহলে আমি বলবো যে প্রেডিকশনের দিকে না গিয়ে এই ম্যাচটা পজিশনালগত দিক দিয়ে যারা নার্ভ ধরে রাখবে তারাই জিতবে, এতে কোনো সন্দেহ নাই। রিয়াল মাদ্রিদকে পরীক্ষা দিতে হবে ডিফেন্স লাইনে। একই সাথে বার্সার জন্য বিপজ্জনকের কারণ হইতে পারে কোনটা? তাদের হাই লাইন ডিফেন্স। এই জায়গায় যদি কোনো রকম সতর্ক না থাকে বার্সেলোনা, তাহলে এটাও একটা পরীক্ষা দেওয়ার কারণ হতে পারে। দিন শেষে আপনি যাকেই এগিয়ে রাখেন, যাকেই পিছিয়ে রাখেন,
রিয়াল মাদ্রিদ কোনো জায়গায় সমন্বয়হীনতার কারণে পিছায় থাকলেও ওই জায়গায় বার্সেলোনা যেমন এগিয়ে আছে ঠিক তেমনিভাবে কিছু নামের জায়গায়, যেমন কিলিয়ান এমবাপের মতন তারকা থাকার কারণে, এমবাপের পারফরমেন্সের কারণে রিয়াল মাদ্রিদ কিছুটা এগিয়ে থাকলেও লামিন ইয়ামাল এবং রাফিনহা জুটির যে সমন্বয় এবং একই সাথে তাদের পারফরমেন্স ইম্প্যাক্ট, সেই জায়গায় দেখবেন আবার বার্সেলোনা এগিয়ে আছে। ফরওয়ার্ড লাইন নিয়ে খুব বেশি কাউকে এগিয়ে রাখা, খুব বেশি পিছিয়ে রাখার সুযোগ নাই। দিন শেষে জিততে হলে ফরওয়ার্ড লাইনকে গোল করতে হবে, ডিফেন্স লাইনকে রক্ষা করতে হবে, মিডফিল্ডকে কন্ট্রোল করতে হবে। কারা জিতবে এই এল ক্লাসিকো, আপনি ব্যক্তিগতভাবে কি মনে করেন? আমার কাছে যদি আপনি জিজ্ঞাসা করেন তাহলে আমি বলবো টিম কম্বিনেশন থেকে নিয়ে শুরু করে ম্যাচ ইম্প্যাক্ট সব কিছু বিবেচনা করলে বার্সেলোনা রিয়াল মাদ্রিদের চেয়ে এগিয়ে আছে পারফরমেন্সের দিক থেকে। কিন্তু নামটা যখন রিয়াল মাদ্রিদ, তখন আপনাকে জিততে হলে শেষ বাঁশি পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং সেই পর্যন্ত নার্ভ ধরে রেখে জেতার জন্য সবটুকু উজাড় করে দিতে হবে। এই ছিল আমার কাছে ফেয়ার বিশ্লেষণ আপনার সামনে তুলে ধরার জন্য। আপনারা কে কী মনে করছেন জানাবেন। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে, সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।